আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে হারবার্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ইংরেজির লাইভ ক্লাসে। যথারীতি সঙ্গে আছি আমি মোহাম্মদ রুবেল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, হারবার্ড স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে মডেল 12 সহায়ক বইয়ের মডেল 12 পেজ 150 থেকে পড়ব আমরা। এখানে আমরা 9 থেকে 13 পর্যন্ত অংশ পড়তে চেয়েছিলাম। তো শুরু করব আমাদের আজকের টেক্সট মডেল 12 পেজ 150। এই মুহূর্তে আমাদের সাথে যারা যোগদান করেছো তারা মডেল 12 পেজ 150 সহায়ক বই থেকে বের করো। আশা করছি গতকাল যে পরীক্ষাটি হয়েছে, সাপ্তাহিক পরীক্ষা, অনলাইন ভিত্তিক প্রথম সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়েছিল গতকালে, এটি সবাই ভালো মতো পরীক্ষা দিয়েছো সেই আশাই করছি এবং খাতাটি সুন্দর করে সংরক্ষণ করে রেখেছো। ধন্যবাদ সবাইকে যারা এই পরীক্ষায় সুন্দরভাবে অংশগ্রহণ করেছো, তাদের সবাইকেই। চলে যাচ্ছে আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনা মডেল 12 পেজ 150। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো তারা মডেল 12 পেজ 150 এই পৃষ্ঠাটি বের করো। আমরা এখান থেকে কোশ্চেন নম্বর 9 থেকে শুরু করব। তো 9 নম্বর কোশ্চেনে কি থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 9 নম্বর প্রশ্নে থাকে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। এখান থেকে 5টি বাক্য দেওয়া থাকবে, 5টি বাক্য থেকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। এটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এখান থেকে 10 মার্কসের প্রশ্ন থাকে, তাই এই কোশ্চেন আইটেমটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সবই গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে যেহেতু মার্কস বেশি থাকে, 5টি কোশ্চেন তৈরি করলে 10 মার্কস থাকে, তাই এটির প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার অনেক নিয়মই শেখানো হয়েছে তোমাদের ইতিমধ্যে। এখন নিয়ম শেখানো বলতে যেটা, যে বাক্যটি আমাদের আসবে সেই বাক্যর মধ্য থেকে নিয়ম শিখিয়ে তারপরে আমরা কোশ্চেন তৈরি করা দেখাবো। তো বুঝতে পারছো তোমরা সবাই? আশা করছি সবাই পেজ নাম্বারটি বের করেছো, 150 মডেল 12। তো এখানে প্রশ্নটি দেখে নিই আমরা। 9 থেকে শুরু করব। মেক ডাব্লিউএইচ কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য ফলোয়িং স্টেটমেন্টস। অর্থাৎ নিচের যে বিবৃতিমূলক বাক্যগুলো দেওয়া আছে, এই বিবৃতিমূলক বাক্যগুলো থেকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে যে অংশে আন্ডারলাইন করা আছে সেই অংশ ধরে। এখানে পরীক্ষায় এরকম আন্ডারলাইন করে দেওয়া থাকবে, আন্ডারলাইন করা অংশটি ধরে তোমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। তো এখানে আমরা প্রথমে যে বাক্যটি দেখছি সেটি হচ্ছে রাজু ওয়াজ ইন ক্লাস 5। এখানে শুধু 5 আন্ডারলাইন করা আছে, মাঝে মাঝে ক্লাস 5ও আন্ডারলাইন করা থাকে। যেখানে ক্লাস 5 বা শুধু 5 যেটাই হোক না কেন, এটি বোঝাচ্ছে রাজু 5ম শ্রেণীতে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কিভাবে প্রশ্ন তৈরি করব। ক্লাস 5 বা শুধু 5-এর নিচে যখন আন্ডারলাইন করা থাকবে তখন বুঝতে হবে যে এটা শ্রেণী নির্দেশ করছে, যে রাজু কোন শ্রেণীতে পড়ে। প্রশ্নটি হবে এমন, রাজু কোন শ্রেণীতে পড়ে। তো কোন শ্রেণীতে পড়ে, এটার কোন শ্রেণী বলতে কি বুঝি আমরা? হোয়াট ক্লাস। কোন শ্রেণী বলতে আমরা কি বুঝি? হোয়াট ক্লাস। তো হোয়াট ক্লাস দিয়ে শুরু করব, তারপরে হবে অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কোশ্চেন গঠনে অক্সিলিয়ারি ভার্ব দিতে হয়। এখানে অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব হিসেবে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াজ, তাই এখানে বাড়তি কোনো অক্সিলিয়ারি ভার্ব আনা লাগবে না। হোয়াট ক্লাসের পরে ওয়াজ, তারপরে সাবজেক্ট হচ্ছে রাজু, আর একটি অংশ বাকি আছে সেটি হচ্ছে ইন। সো এই প্রশ্নটি হবে কেমন? হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন। হোয়াট ক্লাস রাজু ওয়াজ ইন, এরকম বাক্য ক্লাসে অনেকবার পড়ানো হয়েছে, আশা করছি সবাই বুঝতে পারছো। সেন্টেন্সটা আমি আবার পড়ছি, কোশ্চেন তোমরা আমার সাথে সাথে রিপিট করবে, তাহলে দেখবে হয়ে যাবে।
রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো বা রাজু পঞ্চম শ্রেণীতে ছিল, এরকম। কোশ্চেন কি হবে, হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন, রাজু কোন শ্রেণীতে পড়তো। পরে আমরা বিতে চলে যাব। আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ। দেখো এখানে ভার্ব ওয়ার্ড থেকে শুরু করে আরেকটি অংশে আন্ডারলাইন করা আছে, ভার্ব ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সাথে আরেকটি অংশ আন্ডারলাইন করা আছে। সো আন্ডারলাইন ওয়ার্ড দেখে আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে। আমরা বলেছি যে যদি কোনো ভার্ব ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়, যদি ভার্ব ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়। আর এই ভার্বের পরিবর্তে আরেকটি নতুন ভার্ব আনতে হয়, সেটি হচ্ছে ডু। এই ভার্বের পরিবর্তে একটি নতুন ভার্ব আনতে হয়, সে ভার্বটি কি, ডু। এটি খেয়াল রাখতে হবে, যদি কোনো বিবৃতিমূলক বাক্যে ভার্ব ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে কোশ্চেন শুরু করতে হয় হোয়াট দিয়ে। আর এই ভার্ব ওয়ার্ডটা তো আমরা ব্যবহার করতে পারছি না, তাই এই ভার্বের পরিবর্তে আরেকটি ভার্ব ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ডু। তো আমরা দেখে নিই সেন্টেন্সটি কেমন। আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, তো গত মাসে আমি কক্সবাজার পরিদর্শন করেছিলাম বা বেড়াতে গিয়েছিলাম কক্সবাজারে। যেহেতু ভার্ব ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে তাই আমরা হোয়াট দিয়ে শুরু করব। আর ভিজিটেড হচ্ছে পাস্ট টেন্স, তাই অক্সিলারি ভার্ব হবে ডিড। তারপরে সাবজেক্ট হচ্ছে আই, আমরা জানি যদি আই থাকে তাহলে ইউ হবে। বিবৃতিমূলক বাক্যে যদি আই থাকে তাহলে প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউএইচ কোশ্চেনে ইউ হবে, সেই কারণে আই ইউ হয়েছে। তারপরে হবে মূল ভার্ব, এই যে মূল ভার্ব ছিল আমাদের ভিজিটেড, এই ভিজিটেড মূল ভার্বটা আমরা কি করব, এখন ডু করে ফেলবো। কারণ ভার্ব ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকলে ওই ভার্ব ওয়ার্ডটি আর ব্যবহার করা যাবে না, ওর পরিবর্তে ডু ব্যবহার করতে হবে। আর বাকি অংশ আছে লাস্ট মান্থ। সো কোশ্চেনটি হবে এমন, হোয়াট ডিড ইউ ডু লাস্ট মান্থ। বিবৃতিমূলক বাক্য ছিল এমন যে আমি গত মাসে কক্সবাজার ভ্রমণ করেছিলাম বা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে তুমি গত মাসে কি করেছিলে, তুমি গত মাসে কি করেছিলে। আশা করছি বুঝতে পারছো। এবার সিতে দেখি। চট্টগ্রাম ইজ অ্যাবাউট 228 kilometers from টেকনাফ। চট্টগ্রাম ইজ অ্যাবাউট 228 kilometers from টেকনাফ। এখানে দেখো অ্যাবাউট 228 kilometers আন্ডারলাইন করা আছে। অ্যাবাউট কথাটির অর্থ হচ্ছে এখানে প্রায়। অ্যাবাউট অর্থ কি, প্রায়। অর্থাৎ চট্টগ্রাম টেকনাফ থেকে প্রায় 228 কিলোমিটার দূরে অবস্থিত। চট্টগ্রাম টেকনাফ থেকে প্রায় 228 কিলোমিটার দূরে অবস্থিত এটি। তো অ্যাবাউট 228 কিলোমিটার্স, এটি দিয়ে কি বোঝাচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই। এটি দিয়ে হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে, যে এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব কত সেটি বোঝাচ্ছে। আর আমরা জানি যদি দূরত্ব দিয়ে দূরত্ব কোনো শব্দ বোঝায়, দূরত্ব নির্দেশ করে কোনো আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে, তাহলে কোশ্চেন করতে হয় কি দিয়ে, মনে আছে তো সবার? হ্যাঁ নিশ্চয় মনে আছে। হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হয়। প্রশ্ন করতে হয় কি দিয়ে, হাউ ফার দিয়ে, অর্থাৎ কত দূর। হাউ ফার অর্থ কি, কত দূর। এখানে সেটাই নির্দেশ করছে যে 228 কিলোমিটার। তো প্রশ্নটি শুরু করব হাউ ফার দিয়ে। তারপরে দেখো এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব হিসেবে, যে এখানে মেইন ভার্ব হিসেবে দেওয়া আছে, তো এটাই আমরা এখানে ব্যবহার করতে পারি, অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব আর ব্যবহার করার দরকার হবে না এখানে। সো হাউ ফারের পরে ইজ বসলো, তারপরে সাবজেক্ট হচ্ছে চট্টগ্রাম, এবারকে সাবজেক্ট চট্টগ্রাম বসলো, আর বাকি আছে কি ফ্রম টেকনাফ। সো প্রশ্নটি কী হবে, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ। হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ। তো চট্টগ্রাম টেকনাফ থেকে কত দূরে? উত্তর হচ্ছে 228 কিলোমিটার দূরে। আশা করছি বুঝতে পেরেছে সবাই। এবার ডিতে আছে আমরা ডি নাম্বারটা একটু দেখব, যে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট।
খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সহায়ক বইয়ে হয়তো এখানে শুধু ফরেস্ট আন্ডারলাইন করা আছে, এখানে শুধু ফরেস্ট আন্ডারলাইন করা আছে, এটা আন্ডারলাইন হবে হচ্ছে ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট আন্ডারলাইন করো। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগদান করেছো, হয়তো পরে অনেকে পরে যোগদান করেছো, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা সহায়ক বই মডেল 12 পেজ নম্বর 150 9 নম্বর থেকে পড়া শুরু করছি। সহায়ক বই মডেল 12 পেজ নম্বর 150 9 নম্বর প্রশ্ন থেকে আমরা পড়া শুরু করছি। এখন আমরা করছি 9 ডি নম্বর। দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। তোমাদের বই দেখো ফরেস্ট আন্ডারলাইন করা আছে, এটা আন্ডারলাইন হবে ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট আন্ডারলাইন করে নাও, নিশ্চয় করে নিয়েছো। সো ইন দ্য ফরেস্ট বলতে কি বোঝাচ্ছে? বনে। দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং, খরগোশটি হাঁটছিল, ইন দ্য ফরেস্ট মানে বনের মধ্যে। খরগোশটি কোথায় হাঁটছিল? বনের মধ্যে। এই গল্পটি নিশ্চয় মনে আছে, খরগোশ আর কচ্ছপের সেই গল্পের একটি লাইন এখানে তুলে দেওয়া হয়েছে। তো ইন দ্য ফরেস্ট হচ্ছে কি নির্দেশ করছে বলো তো সবাই? ইন দ্য ফরেস্ট হচ্ছে জায়গা নির্দেশ করে, তাই না, বা স্থান নির্দেশ করে। আর স্থান বা জায়গা নির্দেশ করলে কি দিয়ে প্রশ্ন করতে হয় মনে আছে নিশ্চয়? স্থান বা জায়গা দিয়ে প্রশ্ন করলে, জায়গা বোঝালে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। কী দিয়ে প্রশ্ন করতে হয়? হোয়ার দিয়ে। তো আমরা শুরু করেছি হোয়ার দিয়ে প্রশ্ন করা। তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হবে। এই বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ। বাক্যের অক্সিলারি ভার্ব কী দেওয়া আছে? ওয়াজ দেওয়া আছে। তারপরে আমরা হোয়ারের পরে ওয়াজ ব্যবহার করলাম। এবার সাবজেক্ট ব্যবহার করতে হবে। ওয়াজের আগে যে অংশটুকু আছে এটুকু হচ্ছে সাবজেক্ট, সেটি কি আছে? দ্য হেয়ার। তো হোয়ার ওয়াজ দ্য হেয়ার। এবার হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে ওয়াকিং। মূল ভার্ব কি? ওয়াকিং। শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নটি কি কেমন হবে? হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং। হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, অর্থাৎ খরগোশটি কোথায় হাঁটছিল? খরগোশটি কোথায় হাঁটছিল? এটি ছিল আমাদের ডি নম্বর প্রশ্ন। এখন আমরা দেখব ইতে কি আছে। ই নম্বরে আছে উই লেফট দ্য মিউজিয়াম, উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, অর্থাৎ 12:30 PM এটি বোঝায়। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, অর্থাৎ 12:30টার সময় আমরা জাদুঘর ত্যাগ করেছিলাম। মিউজিয়াম অর্থ জাদুঘর। মিউজিয়াম অর্থ কি? জাদুঘর। মিউজিয়াম অর্থ জাদুঘর। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, অর্থাৎ 12:30টার সময় আমরা জাদুঘর ত্যাগ করেছিলাম। এখন দেখো আন্ডারলাইন করা আছে কোন অংশে? অ্যাট 12:30 PM, 12:30টার সময়, দুপুর 12:30টার সময়, এটা হচ্ছে আন্ডারলাইন করা আছে। আর দুপুর 12:30 এটা কি বোঝাচ্ছে? এটা আমি বলেই দিয়েছি, এটা সময় বোঝাচ্ছে। দুপুর 12:30টার সময় বলে দিয়েছি আমি। তো সময় বোঝালে কী দিয়ে প্রশ্ন করতে হবে? নিশ্চয়ই মনে আছে তোমাদের, সময় বোঝালে প্রশ্ন করতে হবে হোয়েন দিয়ে। তো আমরা হোয়েন দিয়ে প্রশ্ন শুরু করেছি। তারপরে অক্সিলারি ভার্ব হবে। এই সেন্টেন্সটি যেহেতু পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, অর্থাৎ লেফট, এই ভাবটি হচ্ছে পাস্ট ফর্ম আছে। আর পাস্ট ফর্মে থাকলে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট দেখো উই আছে, উই থাকলে সাবজেক্ট পরিবর্তন হয়ে কি হবে? ইউ হবে। আই থাকলে যেমন ইউ হবে, উই থাকলেও ইউ হবে। তারপরে হবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মূল ভার্ব হবে। মূল ভার্ব হবে লিভ, LEAVE, লিভ। এটি খেয়াল রাখবে। এখন যদি লেফট ব্যবহার করি কোশ্চেন বাক্যে তাহলে আর হবে না, কারণ যেহেতু পাস্ট ইনডেফিনাইট টেন্সের জন্য আমরা অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করেছি। পাস্ট ইনডেফিনাইট টেন্সের জন্য যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি, তাই মূল ভার্ব হিসেবে এখন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আর পাস্ট ফর্ম ব্যবহার করলে হবে না। তাহলে প্রশ্নটি কেমন হবে? হোয়েন ডিড ইউ লিভ। এবার আরেকটি অংশ বাকি আছে, সেটি হচ্ছে দ্য মিউজিয়াম। লিখে দিয়েছি দ্য মিউজিয়াম। হোয়েন ডিড ইউ লিভ দ্য মিউজিয়াম, কখন তোমরা, এখানে ইউ মানে তোমরা হবে, কারণ যেহেতু বাক্যটি আছে উই দিয়ে, অর্থাৎ আমরা দিয়ে, তাই এখানে ইউ মানে তোমরা হবে। কখন তোমরা জাদুঘরটি ত্যাগ করেছিলে? কখন তোমরা জাদুঘরটি ত্যাগ করেছিলে? এটি ছিল আমাদের এই 5টি প্রশ্ন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা। খুবই সহজ ছিল ওই প্রশ্নগুলো। যারা আমাদের সাথে এই মুহূর্তে ক্লাস করছো তারা আশা করছি সবাই এই প্রশ্নগুলোর ভালো মতো বুঝতে পেরেছো। ক্লাসেও তোমরা ভালো রেসপন্স করো। তো ক্লাস করতে থাকো। যদি ক্লাসের মাঝে সময় থাকে আমাদের, তাহলে আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব আশা করছি। তো 9 নম্বর প্রশ্নে কারো কোনো সমস্যা নাই আশা করছি। যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে জানাবে।
এখন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নে একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তোমরা জানো, অর্থাৎ উদ্দীপকের মতো কিছু অংশ দেওয়া থাকে। ওই উদ্দীপকগুলো ব্যবহার করে আমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথম প্রশ্নটি থাকে জ্ঞানমূলক, দ্বিতীয় প্রশ্নটি থাকে অনুধাবনমূলক এবং তৃতীয় প্রশ্নটি থাকে প্রয়োগমূলক। এই 3টি প্রশ্নের উত্তর করতে হয় আমাদের এই ইনস্ট্রাকশনগুলো পড়ে। বক্সের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এই ইনস্ট্রাকশনগুলো পড়ে আমরা নিচে 3টি প্রশ্নের উত্তর করব। দেখো এখানে সেভাবেই লেখা আছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ইয়োর মর্নিং অ্যাক্টিভিটি। এই নির্দেশনা, ইনস্ট্রাকশন অর্থ কি? নির্দেশনা। নির্দেশনাগুলো পড়ো কি সম্পর্কে? অ্যাবাউট ইয়োর মর্নিং অ্যাক্টিভিটি, তোমার সকালের কর্মকাণ্ড সম্পর্কে, অর্থাৎ সকালে তুমি কি করো এই সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন আমরা দেখব ইনস্ট্রাকশনগুলো কি কি দেওয়া আছে। ইনস্ট্রাকশনে প্রথমে দেওয়া আছে গেট আউট অফ বেড। গেট আউট অফ বেড অর্থাৎ বিছানা থেকে নামো, ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে যাও, সেটা হচ্ছে গেট আউট অফ বেড। 2 নম্বর ইনস্ট্রাকশন দেওয়া আছে ওয়াক ফর সাম টাইম ইন দ্য ওপেন এয়ার। ওয়াক ফর সাম টাইম ইন দ্য ওপেন এয়ার অর্থাৎ খোলা বাতাসে। ওপেন এয়ার বলতে কি বোঝায়? খোলা বাতাস। খোলা বাতাসে কিছু সময় হাঁটাহাঁটি করো। ওয়াক মানে হাঁটাহাঁটি করা, সাম টাইম মানে কিছু সময়, ওপেন এয়ার মানে খোলা বাতাস। খোলা বাতাসে কিছু সময় হাঁটাহাঁটি করো। রেস্ট ফর সাম টাইম 3 নম্বর ইনস্ট্রাকশনে আছে রেস্ট ফর সাম টাইম, কিছু সময় বিশ্রাম নাও। রেস্ট মানে বিশ্রাম নাও। অ্যান্ড দেন টেক আ শাওয়ার। অ্যান্ড দেন টেক আ শাওয়ার। টেক শাওয়ার অর্থ কি? গোসল করা। টেক শাওয়ার অর্থ কি? গোসল করা। অর্থাৎ খোলা মাঠে হেঁটে এসে কিছু সময় বিশ্রাম নাও এবং তারপর গোসল দাও। এবার 4 নম্বর ইনস্ট্রাকশনে আছে ইট আ হেলদি ব্রেকফাস্ট। ইট আ হেলদি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। হেলদি অর্থ কি? হেলদি অর্থ হচ্ছে স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর। হেলদি অর্থ স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর। ইট আ হেলদি ব্রেকফাস্ট অর্থাৎ স্বাস্থ্যসম্মত নাস্তা করো। 5 আছে আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে। সকালে নাস্তার পরে ব্রাশ ইউর টিথ অ্যান্ড ওয়াশ ইউর মাউথ। আফটার ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের পরে ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত ব্রাশ করো, অ্যান্ড ওয়াশ ইউর মাউথ এবং মুখ ধুয়ে নাও। লাস্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে পুট অন ইউর ইউনিফর্ম অ্যান্ড স্টার্ট ফর স্কুল। পুট অন ইউর ইউনিফর্ম অ্যান্ড স্টার্ট ফর স্কুল। ইউনিফর্ম বলতে কী বোঝাচ্ছে? তোমার স্কুলে যাওয়ার যে নির্ধারিত পোশাক, এই স্কুলের ইউনিফর্ম বা স্কুলের নির্ধারিত পোশাক পরে নাও। পুট অন মানে পরিধান করা। পুট অন মানে কি? পরিধান করা। পুট অন ইউর ইউনিফর্ম অর্থাৎ তোমার স্কুলের নির্ধারিত পোশাক পরিধান করো, অ্যান্ড স্টার্ট ফর স্কুল এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা করো। এইগুলো ছিল আমাদের ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো পড়ে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমি ইনস্ট্রাকশনটি আরেকবার পড়িয়ে দিচ্ছি। গেট আউট অফ বেড, বিছানা থেকে নামো। ওয়াক ফর সাম টাইম ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে কিছু সময় হাঁটাহাঁটি করো। রেস্ট ফর সাম টাইম অ্যান্ড দেন টেক এ শাওয়ার, কিছু সময় বিশ্রাম নাও এবং তারপর গোসল দাও। ইট আ হেলদি ব্রেকফাস্ট, স্বাস্থ্যসম্মত সকালের নাস্তা করো। আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত ব্রাশ করো, অ্যান্ড ওয়াশ ইউর মাউথ এবং মুখ ধৌত করো। পুট অন ইউর ইউনিফর্ম অ্যান্ড স্টার্ট ফর স্কুল, তোমার স্কুলের নির্ধারিত পোশাক পরো এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা করো। এই ছিল তোমার মর্নিং অ্যাক্টিভিটি সম্পর্কে ইনস্ট্রাকশন, যে সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি কি কি করো, এইগুলো ছিল তোমার এই ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো পড়া কমপ্লিট করার পরে নিচে 3টি প্রশ্ন থাকবে, এই 3টি প্রশ্নের আমরা উত্তর করব। আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হোয়াট ডু ইউ টেক ফর ব্রেকফাস্ট। হোয়াট ডু ইউ টেক ফর
ব্রেকফাস্ট? খুবই সহজ এই প্রশ্নটি, এটি নলেজ বেসড কোশ্চেন অর্থাৎ জ্ঞানমূলক। হোয়াট ডু ইউ টেক ফর ব্রেকফাস্ট? সকালের নাস্তার জন্য তুমি কি খাও বা কি গ্রহণ করো? সকালের নাস্তায় তুমি কি খাও সেটি বলা হচ্ছে। সকালের নাস্তায় আমরা কি কি খাই, এক একজনের খাদ্য অভ্যাস এক এক রকম। সকালের নাস্তায় আমরা কি কি খাই, যে যেটা খাই সে সেটা ব্যবহার করতে পারবে এখানে। উত্তরটি কিভাবে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড বাদ দিতে হবে, অক্সিলারি ভার্বটি বাদ দিতে হবে, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ, যেহেতু প্রশ্ন বাক্যে যদি ইউ থাকে তাহলে উত্তর বাক্যে কী হবে? আই হবে। দেখো এখানে ইউকে আই করা হয়েছে। যেমন আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করেছিলাম, আই থাকলে ইউ। এখন প্রশ্নবোধক বাক্য থেকে যখন বর্ণনামূলক বাক্য তৈরি করব তখন ইউ থেকে আই করব, সেটাই স্বাভাবিক। তো ইউ আছে এখানে, উত্তরে কী হবে? আই হবে। ইউ টেক এখানে আই টেক হবে। প্রশ্নে আছে ইউ টেক, উত্তরে হবে আই টেক। আমি খাই, কি কি খাই? ব্রেড, রুটি, ভেজিটেবলস, শাকসবজি, এগ, ডিম অ্যান্ড ব্যানানা এবং কলা ফর ব্রেকফাস্টের জন্য। তো এখানে আছে ইউ টেক ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য তুমি কি খাও? ইউ টেক ফর ব্রেকফাস্ট। এখানে উত্তর হবে কি? আই টেক। টেকের পরে তুমি কি কি খাও সেই খাবারগুলোর নাম লিখতে হবে, তারপরে লিখতে হবে ফর ব্রেকফাস্ট। আই টেক ফর ব্রেকফাস্ট এরকম না লিখে লিখবে আই টেক, আমি খাই, কি কি খাই? ব্রেড, ভেজিটেবলস, এগ অ্যান্ড ব্যানানা ফর ব্রেকফাস্ট। ফর ব্রেকফাস্টটা পরে লিখে দেবে। এটি ছিল এ নম্বর প্রশ্নের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা দেখব বি নম্বর প্রশ্নের উত্তর। বি নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন শুড ইউ ব্রাশ ইউর টিথ? হোয়েন শুড ইউ ব্রাশ ইউর টিথ? কখন তোমার দাঁত ব্রাশ করা উচিত? এটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবনমূলক প্রশ্ন। হোয়েন শুড ইউ ব্রাশ ইউর টিথ? কখন তোমার দাঁত ব্রাশ করা উচিত? আমরা সবাই জানি যে আমরা দিনে সাধারণত 2 বার দাঁত ব্রাশ করি, সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে। আমি এটি ক্লাসে বারবারই বলি তোমাদেরকে যে দিনে 2 বার দাঁত ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে। তো সেটাই এখানে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার কখন দাঁত ব্রাশ করা উচিত। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটি বাদ দিতে হবে কোশ্চেনের উত্তর করার সময়। সাবজেক্ট হচ্ছে ইউ আছে, আর এখানে অক্সিলারি ভার্ব আছে শুড। যেহেতু ডু, ডাজ, ডিড বাদে অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকলে আমরা সেটি উত্তর বাক্যে ব্যবহার করব, তাই এখানে শুড কথাটি ব্যবহার করতে হবে। সো ইউকে কি করতে হবে? নিশ্চয়ই মনে আছে, ইউকে আই করতে হবে। শুড ইউ আছে, উত্তর হবে কি? আই শুড। আই শুড। তারপরে হবে ব্রাশ, আর ইউর থাকলে কি হবে? মাই হবে। ইউর থাকলে মাই হবে। খেয়াল রাখতে হবে এগুলো উত্তর করার সময়। সো আই শুড ব্রাশ মাই টিথ। আই শুড ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করা উচিত। আই শুড ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করা উচিত। প্রশ্ন হচ্ছে কখন। প্রশ্ন কি আজ আছে? কখন। কখন দাঁত ব্রাশ করা উচিত? আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে, অ্যান্ড আফটার ডিনার, এবং রাতের খাবারের পরে। সো দিনে 2 বার আমার দাঁত ব্রাশ করা উচিত। একটি হচ্ছে সকালে নাস্তার পরে এবং আরেকবার হচ্ছে রাতের খাবারের পরে। তো হোয়েন শুড ইউ ব্রাশ ইউর টিথ? আই শুড ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার। আমার সাথে সাথে প্রশ্নগুলোর উত্তর পড়ে নিবে, দেখবে হয়ে যাবে খুব সহজেই। এখন আমরা দেখব সি নম্বর প্রশ্নের উত্তর, যেটি আরও বেশি সহজ। অনুচ্ছেদ দেখে দেখে লিখতে হয়, ইনস্ট্রাকশন দেখে দেখে লিখতে হয়, তাই না? মনে আছে তো সবার? নিশ্চয় মনে আছে যে সি নম্বর প্রশ্নের উত্তর বেশিরভাগ সময় ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া থাকে ইনস্ট্রাকশনগুলো দেখে দেখে আমরা লিখি, এবং কীভাবে লিখতে হয় সেটি বলে দিচ্ছি আমি। প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ ডু বিফোর গোয়িং টু স্কুল? হোয়াট ডু ইউ ডু বিফোর গোয়িং টু স্কুল? এটি হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন। এটি তো তোমাকে একটি বিস্তারিত লিখতে হবে এখানে একটু। এই প্রশ্নের উত্তরের জন্য তুমি 3 মার্কস পাবে। এখানে মোট 10 নম্বর প্রশ্নে 6 মার্কসের প্রশ্ন থাকে। এখানে এ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারলে 1 মার্কস পাবে, বি নম্বর প্রশ্নের উত্তরের জন্য 2 মার্কস এবং সি নম্বর প্রশ্নের উত্তরের জন্য 3 মার্কস।
অর্থাৎ একটু একটু করে বড়। এ নম্বর প্রশ্নের উত্তর একটু ছোট, বি নম্বর প্রশ্নের উত্তর একটু বড়, সি নম্বর প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি বড় করে লিখতে হবে একটু। তো এই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে আমি বারবার তোমাদেরকে ইনস্ট্রাকশন দেখে কিভাবে লিখতে হয় সেটি বলে দিয়েছি। এখন একটু ইনস্ট্রাকশন দেখে বলে দেওয়ার চেষ্টা করব। আমি দেখো কিভাবে বলে দিই। হোয়াট ডু ইউ ডু বিফোর গোয়িং টু স্কুল, অর্থাৎ স্কুলে যাওয়ার পূর্বে তুমি কি করো। প্রশ্নটি হচ্ছে এরকম, স্কুলে যাওয়ার পূর্বে তুমি কি করো। উত্তরটি দেখো, আমরা জানি অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, অ্যাট লাস্ট, এইভাবে আমরা লিখি এই প্রশ্নগুলোর উত্তর। তো প্রথমে আমরা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব। অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করেছি। দেখো অ্যাট ফার্স্টের পরে হচ্ছে আই দিয়েছি। আই দিয়ে কোন জায়গা থেকে শুরু করব সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 3 নম্বর ইনস্ট্রাকশনে আছে শেষের দিকে, 3 নম্বর ইনস্ট্রাকশনের শেষের দিকে আছে টেক আ শাওয়ার। 3 নম্বর ইনস্ট্রাকশনের শেষের দিকে আছে টেক আ শাওয়ার, দেখতে পাচ্ছ নিশ্চয়। তো অ্যাট ফার্স্ট আই টেক আ শাওয়ার, এটি হচ্ছে প্রথম বাক্য হবে। অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য তুমি তার পূর্বে কি কি করো। এখন ঘুম থেকে উঠা, তারপরে হাঁটতে যাওয়া খোলা বাতাসে, তারপরে বিশ্রাম নেওয়া, এগুলো তো স্কুলে যাওয়ার পূর্বের অ্যাক্টিভিটিস নাই। স্কুলে যাওয়ার পূর্বের অ্যাক্টিভিটিস কি কি? গোসল করা, ব্রেকফাস্ট করা, দাঁত ব্রাশ করা, তারপরে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া, এগুলো হচ্ছে স্কুলে যাওয়ার পূর্বের অ্যাক্টিভিটিস। তাই এর আগে যেগুলো আছে সেগুলো আর লেখার দরকার নাই। তো 3 নম্বর ইনস্ট্রাকশনের শেষের দিকে যে অংশটি আছে সেটি দেখো দেওয়া আছে টেক আ শাওয়ার। তো আমরা ওই জায়গা থেকেই লিখলাম অ্যাট ফার্স্ট আই টেক আ শাওয়ার। প্রথমে আমি কি করি? গোসল করি। তারপরে দেন আই দিয়ে শুরু করব। দেন আই দিয়ে শুরু করে দেখো আছে 4 নম্বর ইনস্ট্রাকশন। দেন আই দিয়ে লিখে 4 নম্বর ইনস্ট্রাকশন লিখতে হবে। 4 নম্বর ইনস্ট্রাকশনে আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই। 4 নম্বর ইনস্ট্রাকশনে দেখো কি আছে, ইট আ হেলদি ব্রেকফাস্ট। ইট আ হেলদি ব্রেকফাস্ট। 4 নম্বর ইনস্ট্রাকশনে কি আছে? ইট আ হেলদি ব্রেকফাস্ট। তো দেন আই এর পরে হবে ইট আ হেলদি ব্রেকফাস্ট এটি। তারপরে আফটার দ্যাট হবে। আফটার দ্যাটের পরে দেখো 5 নম্বর ইনস্ট্রাকশন আছে। 5 নম্বর ইনস্ট্রাকশনে আছে আফটার ব্রেকফাস্ট আছে। আফটার ব্রেকফাস্ট কথাটুকু বাদ দিয়ে পরের অংশটুকু লিখব। আফটার ব্রেকফাস্ট কথাটুকু বাদ দিয়ে পরের অংশটুকু লিখব। আফটার দ্যাট আই লিখে দেখো আছে ব্রাশ ইউর টিথ আছে, এখানে হবে ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই মাউথ। যেখানে ইউর আছে সেখানে মাই হবে, এটি বারবারই বলা হয়েছে, তোমরা জানো। যেখানে ইউর আছে সেখানে মাই হবে। আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই মাউথ। এবং লাস্ট ইনস্ট্রাকশনে লিখবো অ্যাট লাস্ট আই লিখে লাস্ট ইনস্ট্রাকশনটি লিখবো পুট অন মাই ইউনিফর্ম। ইউরের জায়গায় কী হবে? মাই হবে। পুট অন মাই ইউনিফর্ম অ্যান্ড স্টার্ট ফর স্কুল। অ্যাট লাস্ট আই পুট অন মাই ইউনিফর্ম অ্যান্ড স্টার্ট ফর স্কুল। অর্থাৎ 3 নম্বর ইনস্ট্রাকশন থেকে শুরু করে 3, 4, 5, 6 এই ইনস্ট্রাকশনগুলো 6 নম্বর প্রশ্নের উত্তরে লিখলেই হয়ে যাবে। আমি উত্তরটি আবার বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও ইনস্ট্রাকশন দেখে দেখে। অ্যাট ফার্স্ট আই টেক আ শাওয়ার। প্রথমে আমি গোসল দিই বা গোসল করে নিই। দেন আই ইট আ হেলদি ব্রেকফাস্ট। তারপর আমি স্বাস্থ্যকর নাস্তা করি। আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই মাউথ। এরপর আমি আমার দাঁত ব্রাশ করি এবং মুখ ধুয়ে নিই। অ্যাট লাস্ট আই পুট অন মাই ইউনিফর্ম। অবশেষে আমি আমার স্কুলের নির্ধারিত পোশাক পরি অ্যান্ড স্টার্ট ফর স্কুল, এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা করি। এই ছিল আমাদের 10-এর সি নম্বর প্রশ্নের উত্তর। আশা করছি 10 নম্বরের এ, বি, সি এই 3টি প্রশ্নের উত্তরই সবাই ভালো মতো বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। এগারো নম্বর প্রশ্নটি দেখো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট your activities during your school picnic considering the following points. হচ্ছে কি রাইট 5 সেন্টেন্সেস, 3টি বাক্য লেখো, দুঃখিত 5টি বাক্য লেখো অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস, তোমার কর্মকাণ্ড সম্পর্কে, ডিউরিং ইউর স্কুল পিকনিক, তোমার স্কুলের বনভোজনের সময় যে কাজগুলো করেছিলে এই কর্মকাণ্ড সম্পর্কে, কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো বিবেচনা করে, নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো বিবেচনা করে।
তোমাদেরকে বারবারই বলা হয় এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া থাকে এবং 3টি প্রশ্নের আলোকে আমাদের 5টি বাক্য লিখতে হয়। উপরে যেহেতু বলেই দেওয়া আছে 5টি বাক্য লেখো, কারণ এখানে 5 মার্কসের প্রশ্ন থাকে আর 5 মার্কসের প্রশ্নের জন্য 5টি বাক্য লিখতে হবে। 3টি বাক্য লিখলে 3 মার্কস পাবে। দেখো প্রথম প্রশ্ন যেভাবে দেওয়া আছে, হোয়েন ডিড ইউ স্টার্ট ফর দ্য পিকনিক। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্ন দিয়ে 5টি বাক্য তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, হোয়েন ডিড ইউ স্টার্ট ফর দ্য পিকনিক। কখন তোমরা পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলে। পিকনিকের উদ্দেশ্যে কখন যাত্রা শুরু করেছিলে, অর্থাৎ এটি একটি সময় বাচক শব্দ হবে। সবগুলোই প্রায় সময় দিয়েই করতে হবে এখানে। তো উত্তর কিভাবে হবে, এই বাক্যের উত্তর হবে হোয়েন বাদ দিতে হবে, ডিড বাদ দিতে হবে, ইউকে উই করতে হবে, কারণ এখানে পিকনিকে তো আর একা একা যাওয়া হয় না, অনেকেই যায়, তাই এখানে ইউ প্লুরাল ধরতে হবে। ইউ অর্থ তোমরা, আর উত্তর হবে আমরা, আর আমরা হলে ইংরেজি কী হবে, উই। উই স্টার্ট, এখানে ডিড আছে, তাহলে স্টার্টের শেষে ইডি হবে, স্টার্টেড হবে। উই স্টার্টেড ফর দ্য পিকনিক, প্রথম বাক্যটি হবে এমন, উই স্টার্টেড ফর দ্য পিকনিক, আমরা পিকনিকের জন্য যাত্রা শুরু করেছিলাম। এখন হোয়েনের উত্তর করব। হোয়েনের উত্তর কিভাবে দেব, অ্যাড লেখার পরে টাইম দিব একটা। উই স্টার্টেড ফর দ্য পিকনিক, আমরা পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, অ্যাট 7 AM, 8 AM, 9 AM, যার যেটা ইচ্ছা সে তখন সেটা দিবে। যদি কোনো কাছাকাছি কোনো জায়গায় যাওয়া হয় তাহলে একটু পরে টাইম দিলেও হবে, 8টা 9টা 10টায় টাইম দিলেও হবে। আর যদি দূরে কোথাও যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি থাকে তাহলে একটু সকাল সকাল উঠতে হবে যাত্রার জন্য। তাই এখানে আমরা একটু আগে আগে টাইম শুরু করতে পারি। কখন কিভাবে টাইম দিতে হবে আমি পরে উত্তরে দেখিয়ে দেবো। আমি এমনি এই প্রশ্নগুলোর উত্তর করিয়ে দিচ্ছি এখন, যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করে তোমরা 5টি বাক্য তৈরি করবে। প্রথমে হোয়েন ডিড ইউ স্টার্ট ফর দ্য পিকনিক, কখন তোমরা পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলে, উত্তর কী হবে, উই স্টার্টেড ফর দ্য পিকনিক, অ্যাট লিখে টাইম দিতে হবে। পরের প্রশ্ন আছে, হোয়াট টাইম ডিড ইউ রিচ দ্য ভেনু। ভেনু বলতে এখানে কি বোঝাচ্ছে, স্থান, নির্ধারিত স্থান। তুমি যে জায়গায় যেতে চাও পিকনিকে, সেই নির্ধারিত স্থানটিতে তোমরা কখন পৌঁছিয়েছিলে। হোয়াট টাইম বলতে হোয়েন বোঝায়, অর্থাৎ টাইম বোঝাচ্ছে এটাও। কখন তোমরা রিচ মানে পৌঁছানো, তোমাদের সেই ভেন্যুতে বা নির্ধারিত যে স্থান নির্বাচন করেছিলে সেই নির্ধারিত স্থানে কখন পৌঁছেছিলে। তো উত্তরটি কী হবে, আবার আমরা এখান থেকে শুরু করব। এখানে উই আছে, উই দিয়ে শুরু করব উত্তর, উই, আর রিচের শেষে ইডি হবে, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করা আছে এটি পাস্ট ফর্মে উত্তর হবে। উই রিচড দ্য ভেন্যু, আমরা আমাদের নির্ধারিত স্থানে পৌঁছেছিলাম। হোয়াট টাইম দেওয়া আছে, অর্থাৎ কোন সময়, তাহলে এখানেও টাইম দিতে হবে, আর টাইমের আগে আর প্রিপোজিশন বসাতে হবে। উই রিচড দ্য ভেন্যু অ্যাট, আমরা ভেন্যুতে পৌঁছেছিলাম, অ্যাট লিখে টাইম দিতে হবে। তাই মনে করো আমরা সকাল 7টায় যাত্রা শুরু করেছিলাম আর সকাল 10টায় পৌঁছে গেলাম, এরকম, তাহলে 3 ঘন্টা সময় লাগলো আমাদের পথে। এই প্রথম দুটি প্রশ্ন দিয়ে আমরা 2টি বাক্য তৈরি করে ফেললাম। এখন আরও 3টি বাক্য তৈরি করতে হবে আমাদেরকে। দেখি পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন দিয়ে আরও বাক্য তৈরি করা যায় কিনা। When did you have the lunch and return home? When did you have the lunch and return home? দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন থেকে আমাদের 3টি বাক্য তৈরি করে ফেলতে হবে। কিভাবে এই প্রশ্ন থেকে 3টি বাক্য তৈরি করব, প্রথমে আছে when did you have the lunch, কখন তোমরা দুপুরের খাবার খেয়েছিলে, এটা একটা উত্তর হয়ে যায়। অ্যান্ড দিয়ে যেহেতু যুক্ত করা আছে, আমরা প্রশ্নের উত্তর করার সময় অ্যান্ড দিব না, না দিয়ে আরেকটি বাক্য তৈরি করব, বলছে অ্যান্ড রিটার্ন হোম, এবং কখন বাড়ি পৌঁছেছিলে। তাহলে এখান থেকে আমরা 2টি বাক্য তৈরি করতে পারি অ্যাটলিস্ট। একটি হচ্ছে কখন দুপুরের খাবার খেয়েছিলে এবং কখন বাড়ি ফিরেছিলে। এই 2টি প্রশ্ন মানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, তবু 2টি বাক্য আমরা আলাদা করে লিখতে পারবো। আলাদা করে লিখে তাহলে লিখে ফেলবো, 4টি বাক্য হয়ে যাবে। এখন এই জায়গা থেকে দেখো আরেকটি বাক্য তৈরি করতে হবে। উপরে 2টি প্রশ্ন দিয়ে 2টি বাক্য তৈরি করেছি, পরে শেষ প্রশ্ন দিয়ে আর 2টি বাক্য তৈরি করেছি। এখান থেকে আরেকটি প্রশ্ন তৈরি করার অ্যাবিলিটি করতে হবে তোমাদেরকে। কিভাবে দেখো, বলছে হোয়েন ডিড ইউ হ্যাভ দ্য লাঞ্চ, কখন লাঞ্চ করেছিলে, আমরা একটা টাইম দিয়ে দেবো যে এই সময়টা আমরা লাঞ্চ করেছিলাম, এটি একটা বাক্য হয়ে গেল।
আর পরে বলছে রিটার্ন হোম, অর্থাৎ কখন বাড়ি ফিরেছিলে। এখন কখন বাড়ি ফিরেছিলে এই প্রশ্নের উত্তর করার আগে আমরা আরেকটি উত্তর করতে পারি, যেমন পিকনিকে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলাম, সেই ভেন্যুতে যাওয়ার জন্য একটা সময় আমরা যাত্রা শুরু করেছিলাম, সেটি একটা বাক্য। এখন আমরা পিকনিক থেকে আবার বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করব, এটি আরেকটা বাক্য হবে। পিকনিকের ভেন্যু থেকে আমরা বাড়ি ফেরার জন্য আরেকটি বাক্য তৈরি করব। পিকনিকে ভেন্যু থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার জন্য যে আমাদের প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য আমরা আরেকটি বাক্য তৈরি করতে পারি। তাহলে এই বাক্য, এই সেন্টেন্স থেকেই, অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা 3টি বাক্য তৈরি করতে পারি। একটি হচ্ছে কখন আমরা লাঞ্চ করেছিলাম, কখন আমরা ভেন্যু থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, আর কখন বাড়ি পৌঁছেছিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো এই একটি প্রশ্ন থেকে কিভাবে 3টি বাক্য আমরা তৈরি করেছি। তো আমরা এবার উত্তরগুলো দেখে নিই প্রশ্নের সাথে মিলিয়ে। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কখন তোমরা পিকনিকের জন্য যাত্রা শুরু করেছিলে। উত্তর কি? উই স্টার্টেড ফর দ্য পিকনিক অ্যাট 7 AM। আমরা সকাল 7টায় পিকনিকের জন্য যাত্রা শুরু করেছিলাম। পরের প্রশ্ন হচ্ছে কখন তোমরা ভেন্যুতে পৌঁছেছিলে। উই রিচড দ্য ভেন্যু অ্যাট 10 AM। আমরা সকাল 10টায় আমাদের পিকনিকের জন্য যে নির্ধারিত জায়গা নির্বাচন করা হয়েছিল সেখানে পৌঁছেছিলাম। পরের প্রশ্ন ছিল হচ্ছে কখন দুপুরের খাবার খেয়েছিলে। উই হ্যাড আওয়ার লাঞ্চ অ্যাট 2 PM। এখানে হ্যাড না দিয়ে টুক দিলে হতো। উই টুক আওয়ার লাঞ্চ অথবা উই হ্যাড আওয়ার লাঞ্চ। যেহেতু প্রশ্ন আছে হ্যাভ দিয়ে, তাই এখানে হ্যাড লেখা আছে। কেউ যদি টুক দিতে চাও তাও দেওয়া যাবে, TOOK টুক এটি ব্যবহার করলে হবে। উই টুক আওয়ার লাঞ্চ অ্যাট 2 PM। অর্থাৎ দুপুর 2টার সময় আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম। এখান থেকে আমাদের কিন্তু আরও 2টি বাক্য তৈরি করতে হবে। সেই 2টি বাক্য কি? উই স্টার্টেড ফর হোম। আমরা বাড়ির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেছিলাম। যেমন বাসা থেকে বা আমরা যেখানে বসবাস করি সেখান থেকে পিকনিকে ভেন্যুতে যাওয়ার জন্য যেমন যাত্রা শুরু করেছিলাম, ঠিক তেমনই পিকনিকের ভেন্যু থেকে আমাদের বাসার উদ্দেশ্যে আসার জন্য আবার যাত্রা শুরু করতে হবে। এরকম একটি বাক্য আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। সো উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM। 2টার সময় দুপুরের খাবার খেয়ে নিলাম, আর 5টার সময় আমাদের কি করলাম? বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। এবার আমরা কখন বাড়ি পৌঁছাবো। উই রিটার্ন হোম অ্যাট। এই টাইমটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। এখানে 2টা টাইম গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে লাস্ট যে টাইম এটি, আর একটি হচ্ছে 2 নম্বর বাক্যের যে টাইমটা এটি। কারণ খেয়াল করো, আমরা যখন পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম তখন 7টায় যাত্রা শুরু করেছিলাম, আর পৌঁছেছিলাম হচ্ছে 10টায়। তাহলে মাঝখানে কয় ঘন্টা সময় আছে? আমাদের 3 ঘন্টা সময় আছে। অর্থাৎ এই আমাদের বাসা থেকে পিকনিকের ভেন্যুতে পৌঁছাতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল। ঠিক তেমনই পিকনিকের ভেন্যু থেকে আমরা যদি বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি, আমরা যে কয়টার সময় যাত্রা শুরু করব ঠিক তার 3 ঘন্টা পরে আমাদের বাসায় পৌঁছানোর কথা। যদিও পথে কিছুটা সমস্যার কারণে টাইম একটু এলোমেলো হতে পারে, ওইটা সমস্যা আমরা ধরবো না, ওটা রেয়ার। কিন্তু আমরা যেটা ধরবো যে যাওয়ার সময় যতটুকু সময় লেগেছিল আসার সময় ঠিক ততটুকু সময় লাগবে, এরকম সময় ধরে আমাদের টাইম দিতে হবে। যাওয়ার সময় যেমন 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা সময় লেগেছিল, ঠিক আসার সময় 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই 3 ঘন্টা সময় লাগবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এই প্রশ্নের উত্তর এইভাবে প্যাসেজ আকৃতি লিখতে হবে, অর্থাৎ শর্ট কম্পোজিশনের মতো লিখতে হবে। যদিও ওখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর আলাদা আলাদা করে নম্বর দিয়ে লেখার দরকার নাই। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এরকম শর্ট কম্পোজিশনের মতো, অর্থাৎ কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, পরপর লিখে দিতে হবে 5টি বাক্য। আশা করছি সবাই বুঝতে পেরেছ। আমাদের 11 নম্বরে আরও কিছু প্রশ্নের প্যাটার্ন থাকে, অর্থাৎ 11 নম্বরে মোট 3টি প্রশ্নের প্যাটার্ন থাকে। আমরা এখানে দেখালাম হচ্ছে একটি প্রশ্ন দেখানো হয়েছে, বাকি প্রশ্নটা খুবই সহজ। সময় লিখে গ্যাপ পূরণ করতে হবে। এটি খুব সংক্ষেপে বলে দিব আমি, সময় লিখে কিভাবে গ্যাপ পূরণ করতে হবে। দেখো, সাকিব রিটার্নস ফ্রম স্কুল অ্যাট, অর্থাৎ সাকিব স্কুল থেকে ফিরে আসে। অ্যাটের পরে টাইম দিতে হবে, কয়টার সময় ফিরে আসে। সাধারণত আমরা স্কুল থেকে যে কয়টায় ফিরে যাই সেই কয়টায় টাইম দেব। মনে করো 4টা, 4 PM আর 5 PM এরকম টাইম দিলাম একটা।
দিলাম 4 PM. সাকিব রিটার্নস ফ্রম স্কুল অ্যাট 4 PM. দেন শি টেক্স রেস্ট, তারপর সে বিশ্রাম নেয়, অ্যান্ড হ্যাজ সাম ফুড, এবং কিছু খাবার খেয়ে নেয়। তারপরে আবার অ্যাট আছে, অ্যাট ড্যাশ হি গোজ টু ফিল্ড অ্যান্ড প্লেজ উইথ হিজ ফ্রেন্ডস ফর অ্যান আওয়ার। অর্থাৎ সে কোথায় যায়? মাঠে যায়, অর্থাৎ খেলতে যায়, তার বন্ধুদের সাথে সে খেলতে যায়। খেয়াল রাখতে হবে, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখতে হবে। ফর অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টা ধরে। ফর অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টা ধরে সে মাঠে যায় এবং তার বন্ধুদের সাথে খেলে 1 ঘন্টা ধরে। এখন কয়টায় মাঠে যায় সেটা আমরা দেখব, যে মাঠে যায় কয়টায়। আমরা দেখেছি স্কুল থেকে ফিরলো 4টায়, 4টার পরে সে নাস্তা করে নিল বা কিছু খেয়ে নিল, তারপরে 4:30টায় সে মাঠে গেল এবং বন্ধুদের সাথে খেললো। কয় ঘন্টা খেললো? 1 ঘন্টা খেললো। সে 1 ঘন্টা খেলার পরে হি কামস ব্যাক হোম অ্যাট, এখন 1 ঘন্টা খেলার পরে কয়টায় বাড়ি ফিরবে? তাহলে বি নম্বরে যে টাইমটা দেওয়া আছে ঠিক তার 1 ঘন্টা পরে টাইম দিতে হবে, কারণ সে মাঠে গিয়ে তার বন্ধুদের সাথে 1 ঘন্টা ধরে খেলা করছে। তাহলে বি নম্বরে আমরা যে টাইমটা দিয়েছি, সি নম্বরে টাইমটা দিতে হবে তার 1 ঘন্টা পরে। হি কামস ব্যাক হোম অ্যাট, ওখানে যদি আমরা 4:30টা দিই তাহলে সি নম্বরে হবে 5:30, অর্থাৎ 5:30 আর 5:30 PM। আফটার বিং ফ্রেশ, তারপর ফ্রেশ হয়ে বা সতেজ হয়ে, অ্যান্ড হ্যাভিং স্ন্যাক্স, এবং হালকা নাস্তা করে, হি সিটস টু রিড উইথ হিজ এল্ডার ব্রাদার, সে তার বড় ভাইয়ের সাথে পড়তে বসে। অ্যাট 5:30টার সময় আসলো, ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে কিছু হালকা খাবার খেলো, খেয়ে তার বড় ভাইয়ের সাথে পড়তে বসলো। কয়টার সময় পড়তে বসলো? আমরা দেখলাম যে 5:30টার সময় ফিরলো যখন, তখন আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে 6টার সময় সে ফ্রেশ পড়তে বসলো আবার। তো ডি নম্বরে টাইম হবে 6 PM। হি কন্টিনিউজ হিজ স্টাডি, সে তার পড়াশোনা চালিয়ে গেল, টিল 9 PM আর 10 PM, যে কোনো একটা দিলেই হবে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। হি কন্টিনিউজ হিজ স্টাডি, সে তার পড়াশোনা চালিয়ে গেল। স্টাডি মানে পড়াশোনা, টিল মানে পর্যন্ত, টিল অর্থ পর্যন্ত। হি কন্টিনিউজ হিজ স্টাডি টিল 9 PM আর 10 PM, যে যেভাবে পারো টাইম দিলেই হবে। খেয়াল রাখতে হবে বি নম্বর আর সি নম্বরের টাইমটা, কারণ বি নম্বরে যে টাইম দিতে হবে সি নম্বরে তার 1 ঘন্টা পরে টাইম দিতে হবে, কারণ সে 4:30টায় গিয়ে 1 ঘন্টা ধরে তার বন্ধুদের সাথে খেলছে এবং 1 ঘন্টা পরে সে আবার ফিরছে। তাহলে 4:30টায় যদি খেলতে শুরু করে, সি নম্বরে 5:30টায় সে বাড়ি ফিরবে। এভাবে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আশা করছি বুঝতে পারছো সবাই। হ্যাঁ, 11-র আরেকটি আইটেম আছে, সেটি হচ্ছে হ্যার ইজ আ শিডিউল অফ ট্যুর। শিডিউল অর্থ তালিকা, শিডিউল অফ ট্যুর একটি ভ্রমণ তালিকা দেওয়া আছে এখানে। এই ভ্রমণ তালিকা দেখে তোমাকে 5টি বাক্য তৈরি করতে হবে। বলছে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ডেজ অফ দ্য উইক হোয়েন ইউ উইল ভিজিট ডিফারেন্ট প্লেসেস। অর্থাৎ সপ্তাহের দিনগুলো ব্যবহার করে যখন তুমি এই স্থানগুলো ভ্রমণ করবে, এ সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখতে হবে। এই শিডিউলের সবগুলো শিডিউলে এরকম একটি লাইন লেখা থাকে, এই লাইনটা একটু দেখতে হবে। এই লাইনে কি বলছে? স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন হচ্ছে শনিবার। সপ্তাহের প্রথম দিন কি? শনিবার। এখানে স্যাটারডে না দিয়ে অন্য দিন দিতে পারতো, বা ফার্স্ট ডে না দিয়ে অন্য ডে দিতে পারতো, এগুলো খেয়াল রাখতে হবে। সো স্যাটারডে যদি ফার্স্ট ডে অফ দ্য উইক হয়, তাহলে আমাদের যে শিডিউল দেওয়া আছে বা শিডিউলটা দেখে নিই। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে এইভাবে দেওয়া আছে। আর ডান পাশে দেওয়া আছে নেমস অফ প্লেসেস, অর্থাৎ কোথায় কোথায় ভ্রমণ করব। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিনস আইল্যান্ড, নিচে আরও আছে, আমরা দেখব পরে। তো স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক যদি হয়, তাহলে আমরা এখান থেকে যেভাবে শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট ডেতে দেখো দেওয়া আছে ফার্স্ট ডে চট্টগ্রাম। ফার্স্ট ডে চট্টগ্রাম, তাহলে ফার্স্ট ডে কী নাম ছিল? ফার্স্ট ডেতে আমাদের বলেছে ফার্স্ট ডেতে ছিল হচ্ছে স্যাটারডে। তো প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন কী ছিল? স্যাটারডে ছিল। তাহলে আমরা স্যাটারডে দিয়ে শুরু করব। আর সপ্তাহের দিনের নামের আগে কি প্রিপোজিশন বসে নিশ্চয়ই মনে আছে তোমাদের।
সপ্তাহের দিনের নামের আগে প্রিপোজিশন বসে অন। তাহলে ফার্স্ট ডেতে কী হবে? অন স্যাটারডে। ফার্স্ট ডে বলতে কী বোঝাচ্ছে? স্যাটারডে বোঝাচ্ছে। তাহলে প্রশ্ন আমরা উত্তর শুরু করব কীভাবে? অন স্যাটারডে। অন স্যাটারডে, অন স্যাটারডে দিয়ে শুরু করব। তারপরে দেখো এখানে লেখা আছে ইউ উইল ভিজিট, এই কথাটি আমরা বাক্যে ব্যবহার করব। এখানে কি লেখা আছে? ইউ উইল ভিজিট। আমরা যখন উত্তর করব তখন ইউ এর জায়গায় কি দেব? আই দিব, আই উইল ভিজিট। ইউ উইল ভিজিটের জায়গায় কি দেব? আই উইল ভিজিট। এটি তোমরা বইয়েই পাবে, সবাই বইয়েই আছে, তোমাদের প্রশ্নের উপরে দেখো লেখা আছে এইভাবেই। ইউ উইল ভিজিটের জায়গায় আমরা দেবো কি? আই উইল ভিজিট। অর্থাৎ অন স্যাটারডে আই উইল ভিজিট, এভাবে লিখবো। ফার্স্ট ডে জায়গায় কি লিখবো? অন স্যাটারডে। তারপরে লিখবো আই উইল ভিজিট, আমি ভ্রমণ করব। কোথায় ভ্রমণ করব? ফার্স্ট ডেতে ভ্রমণ করার স্থান দেওয়া আছে চট্টগ্রাম। ফার্স্ট ডেতে কোথায় দেওয়া আছে? চট্টগ্রাম। সো প্রশ্নের উত্তরটি কেমন হবে? অন স্যাটারডে আই উইল ভিজিট চট্টগ্রাম। এইভাবে প্রত্যেকটি বাক্য লিখতে হবে। এটা অনেকবার পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, আশা করছি সবাই পারবে। তবুও আমি বলে দিচ্ছি আরেকবার, অন স্যাটারডে আই উইল ভিজিট চট্টগ্রাম। সবগুলোর মাঝখানে আই উইল ভিজিট ব্যবহার করতে হবে। তারপরে সেকেন্ড ডে দেওয়া আছে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, অর্থাৎ দিনের নামগুলো পরপর দিয়ে দিতে হবে। যেহেতু এখানে কোনো ব্রেক দেওয়া হয়নি, পরপর দেওয়া হয়েছে, তাই সেকেন্ড ডে কী হবে? সানডে হবে। অন সানডে আই উইল ভিজিট কক্সবাজার। তারপরে দেওয়া আছে থার্ড ডে, অন থার্ড ডেতে কী হবে? অন মানডে, কারণ থার্ড ডে দিনের সপ্তাহের দিনের নাম হচ্ছে মানডে, সোমবার। অন মানডে আই উইল ভিজিট টেকনাফ। তারপরে দেওয়া আছে ফোর্থ ডে, ফোর্থ ডেতে কী হবে? মানডের পরে টিউসডে। অন টিউসডে আই উইল ভিজিট সেন্ট মার্টিনস আইল্যান্ড। তারপরে শেষ দেওয়া আছে ফিফথ ডে, অর্থাৎ এটা হবে ওয়েনেসডে। অন ওয়েনেসডে আই উইল ভিজিট রাঙামাটি। এই সবগুলোর মাঝখানে দেখো আই উইল ভিজিট ব্যবহার করা আছে। আই উইল ভিজিট, প্রথমে সপ্তাহের দিনের নাম লিখতে হবে, আর পরে হচ্ছে আই উইল ভিজিট লিখে স্থানের নামটা লিখতে হবে। এইভাবে 5টি বাক্য তৈরি করতে হবে। খুব সহজেই পারবে, আশা করছি সবাই। এখন আমরা দেখব রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া থাকে, শব্দগুলো দিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে। এটি খুব সহজ তোমাদের জন্য। দেখো প্রথমে দেওয়া আছে গেমস অ্যান্ড স্পোর্টস ইউ অ্যানি। এখানে আরেকটি শব্দ মিসিং আছে, সেটি হবে ডু, এরকম হবে। তো খেয়াল করো, এটি যেহেতু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাই অক্সিলিয়ারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নাই বাক্যের মধ্যে, তাই আমরা ডু দিয়ে শুরু করছি। এটি ডু, তারপরে হবে সাবজেক্ট ডু ইউ, তারপরে হবে ভার্ব লাইক ডু ইউ লাইক অ্যানি গেমস অ্যান্ড স্পোর্টস। দেখো গেমস অ্যান্ড স্পোর্টস একসাথে দেওয়া আছে, তাই এটি আর ভাঙা লাগবে না, এখানে একভাবে ব্যবহার করা যাবে। তাই উত্তরটি কী হবে? ডু ইউ লাইক অ্যানি গেমস অ্যান্ড স্পোর্টস। তারপরে বিতে আছে উইথ গো ফ্রেন্ডস আই সাইক্লিং, এরকম দেওয়া আছে। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যেহেতু ফুল স্টপ দেওয়া আছে শেষে। সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব হচ্ছে গো, আই গো আমি যাই, সাইক্লিং মানে সাইকেল চালাতে, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে। উত্তরটি কী হবে? আই গো সাইক্লিং উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে সাইকেল চালাতে যাই। এটি পরের বাক্য আছে অন ক্যান্ডেলস ইট লিট আর। দেখো ভার্ব হিসেবে আর দেওয়া আছে, তাই সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা যাচ্ছে না, ক্যান্ডেলস ব্যবহার করতে হবে। তো ক্যান্ডেলস যেহেতু প্লুরাল, তারপরে প্লুরাল ভার্ব বসবে আর। ক্যান্ডেলস আর, মোমবাতি জ্বালানো হয়। ক্যান্ডেলস আর লিট, মোমবাতি জ্বালানো হয়। অন ইট এটির উপর, ক্যান্ডেলস আর লিট, লিট মানে জ্বালানো। ক্যান্ডেলস আর লিট অন ইট, অর্থাৎ এটির উপর মোমবাতি জ্বালানো হয়। এটি বার্থডে, হ্যাপি বার্থডেতে আমরা যেটি পড়েছিলাম সেখানকার একটি বাক্য। ডিতে আছে দেখো ফোর অকার্স ইয়ার্স এভরি ইট। দেখো এখানে ভার্ব যেহেতু এস বাই ইএস আছে, তাই বাক্যের সাবজেক্ট হবে ইট, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের শেষে এস বাই ইএস হয়। তাই কী হবে? ইট অকার্স, অর্থাৎ এটি ঘটে। ইট অকার্স মানে কি? এটি ঘটে। এভরি 4 ইয়ার্স, প্রতি 4 বছরে, এটি প্রতি 4 বছরে ঘটে। এখানে একটি দুর্যোগের কথা বলা হয়েছে, হয়তো না দুঃখিত,
অলিম্পিক গেমস সম্পর্কে বলা হয়েছে সম্ভবত। যখন আমরা পড়বো অলিম্পিক গেমস সম্পর্কে তখন আরও জানবো। তারপরে ইতে আছে লাইকস অ্যান্ড ডিসলাইকস অ্যাবাউট ওয়ার দে আর টকিং, এরকম আছে। দেখো ভার্ব আছে ওয়ার, অক্সিলারি ভার্ব ওয়ার এবং টকিং। তাহলে ওয়ার যেহেতু আছে তাই প্লুরাল সাবজেক্ট হবে। প্লুরাল সাবজেক্ট হচ্ছে দে, দিয়ে শুরু করব আমরা। দে ওয়ার টকিং, তারা কথা বলছে। কি সম্পর্কে কথা বলছে? অ্যাবাউট দেয়ার, তাদের লাইকস অ্যান্ড ডিসলাইকস, পছন্দ এবং অপছন্দ। তারা তাদের পছন্দ এবং অপছন্দ সম্পর্কে কথা বলছে। এটি ছিল আমাদের 12 নম্বরের রিঅ্যারেঞ্জ। আশা করছি সবাই ভালো মতো বুঝতে পেরেছ। 13 নম্বরে ফর্ম পূরণ করতে হবে। এটি খুবই একটি সহজ আইটেম। এই ফর্ম পূরণটা নিজেরা করবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে নিচের এই ফর্ম পূরণ করবে। উপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে নিচের এই ফর্মটি পূরণ করবে। তো শিক্ষার্থীরা, অনেক আলোচনা হলো, আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি আমরা। আমাদের যে নির্ধারিত পড়ার টার্গেট ছিল সেটি আমরা পড়ে শেষ করেছি। আশা করছি সবাই ভালো মতো বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবে কমেন্ট বক্সে। কেউ একজন বলেছে বিশেষ সমস্যার কারণে ক্লাসে আসতে দেরি হয়েছে। তো পুরো ক্লাসটা দেখলে, যারা প্রথম থেকে দেখতে পারোনি তারা পুরো ক্লাসটা আবার দেখবে। যখন দেখবে তখন ক্লাসটা বুঝতে পারবে। তো আগামী ক্লাসে আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওর উপরে আজকের বিষয়টা আমি লিখে দেব, কি পড়িয়েছি আজকের ক্লাসে, সবাই বুঝে যাবে তখন। অনেকে আমাদের সাথে ছিল এতক্ষণ, যারা আমাদের সাথে এই ভিডিওটি দেখেছো, লাইভ ক্লাসটি দেখেছো, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী ক্লাস করার জন্য বলছি, সবাই আগামী ক্লাসে যোগদান করবে। আগামী ক্লাসে সবার সাথে দেখা হওয়ার আগে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।